পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ে নিচের কোনটি নেট মুনাফার সাথে যোগ করতে হয়? অবচয় অথবা চলতি দায়ের বৃদ্ধি অথবা চলতি সম্পদের হ্রাস। রেওয়া মিলে দেনাদার ৫২০০ টাকা লিখিত অনাদায়ী পাওনা ২,০০০ টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা ২,০০০ টাকা যদি দেনাদারের উপর ৫% সঞ্চিতি রাখা হয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ১,০০০ টাকা হয়, তাহলে চলতি বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত রাখতে হবে? ২,৫০০ টাকা। নীতি অনুসরণ করার কারণে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে প্রদর্শন করে থাকি। পূর্ণ প্রকাশের একটি মজুত পণ্যের ক্রয়মূল্য ১৫,৫০০ টাকা ও বাজার মূল্য ১২,৫০০ টাকা, যা বছর শেষে মজুত পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসা মুনাফার উপর কিরূপ প্রভাব ফেলবে? মুনাফা ১২,৫০০ টাকা বাড়বে। কয়েক বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আজ পর্যন্ত পুঁজিভূত অবচয় হয়েছে ২২৫,০০০ টাকা। আজ এটি ২৫০,০০০ টাকায় বিক্রয় করা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? ক্ষতি ২৫,০০০ টাকা। কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? পরোক্ষ কাঁচামাল। ২০২০ সালে রসনা কোম্পানি সম্পত্তি ৭০,০০০ টাকা কমেছে এবং দায় ১০০ টাকা বেড়েছে। ফলশ্রুতিতে মালিকানা সত্ত্ব ১৭০,০০০ টাকা কমেছে। কালান্তিক মজুত রক্ষণ পদ্ধতি একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাবটি থাকবে না? বিক্রিত পণ্যের ব্যয়। আলিফ কোম্পানি ১০,০০০ টাকার অফিস আসবাবপত্র স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করেছে। আলিফ কোম্পানির হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? সম্পদ ও দায় উভয় বৃদ্ধি। নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? অগ্রিম প্রদত্ত ভাড়া। রংধনু শু স্টোরের প্রারম্ভিক মজুত পণ্যের জের ২৫,০০০ টাকা। উক্ত হিসাবকালে ক্রয় ৫০,০০০ টাকা, ক্রয় ফেরত ২৫০০ টাকা ও আন্তঃপরিবহন ব্যয় ১৫,০০০ টাকা ছিল। হিসাব শেষে গণনার পর দেখা যায় ২০,০০০ টাকার পণ্য এখনও হাতে আছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ ছিল ৮৭,৫০০। নিচের কোন বিবরণীটি একটি প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থার বর্ণনা দেয়? উদ্ধৃতপত্র।